ASCII code can provide you only 256 code because ASCII character is 1 byte. তাহলে 1 byte যদি হয় তাহলে তো আপনি একটা বাইটে lowest value all 8 bits আর highest value হচ্ছে all 8 ones, তাই না? তাহলে আমার যখন all 8 zeros তখন আমার এই যে 8টা জিরো মানে কি এটার ভ্যালুটাও ডেসিমাল জিরো আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 8টা 1 8টা 1 8টা 1 এর কোড হচ্ছে এটাকে ডেসিমালে কনভার্ট করলে হয় 255। তো তাহলে আপনি 0 থেকে 255 these are the possible different unique values that you can represent using 1 byte. তাহলে আপনি 256টা ক্যারেক্টারকে শুধু রিপ্রেজেন্ট করতে পারবেন using 1 byte. Now this keyboard don't need more than 256 code. It doesn't have that many character. তো যার কারণে তারপরেও সেটা 256 এর মধ্যেই, হ্যাঁ। তো যার কারণে ASCII character is 1 byte. Now if you want to accommodate all the computing languages that supported by your operating system, for example Chinese, আপনি যখন ইনস্টল করেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলে না, তো আপনি যদি জাপানিজ সিলেক্ট করতে পারেন, চাইনিজ সিলেক্ট করতে পারেন, স্প্যানিশ, ফ্রেঞ্চ, বাংলা, ওকে, দেন Arabic, Hindi, Urdu, so lot of languages you can actually select, এবং এদের তো হাজার হাজার ক্যারেক্টার। চাইনিজ itself approximately 4000 ক্যারেক্টার। তো তখন কিন্তু আর 1 বাইটে হচ্ছে না। So if I want to assign code to each of those characters for each of those languages, then I need thousands of code. তাহলে 1 বাইট থেকে যদি এটাকে 2 বাইট করে ফেলি, now I have 16 bits. So highest value হচ্ছে all 16 ones, which is 65,000 something. তাহলে আপনি 65,000 ক্যারেক্টারকে কোড দিতে পারবেন। So that's why Unicode is 2 bytes. তাহলে যে ক খ গ ঘ স র স র, they have 2 bytes code, not 1 byte code. Okay, but ASCII code is every character 1 byte. ঠিক আছে, আপনি যদি চেক করতে চান দেখতে পারেন যে বাংলা ইউনিকোড টেবিল, এই যে 0980 থেকে 09FF পর্যন্ত হচ্ছে এটা রেঞ্জ। ওকে, ঠিক আছে। এখন আপনি যদি কোড দেখেন, এই যেমন সরের কোড কি, সরের কোড হচ্ছে 0985। এটা 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 হচ্ছে আপনার হোয়াট এভার ইট ইজ, তাই না? তাহলে আপনি এই যে এখানে 2 বাইট করে পাচ্ছেন, যাই সব 09EC 2 বাইট। তো যাই হোক, পয়েন্ট এটা না, পয়েন্ট হলো যে এটা হচ্ছে কাহিনী। তা এখন আমরা যদি আমাদের আলোচনায় আসি, যে আমার মনে হয় এগুলো আমরা করে ফেলছি, যে আমি ইন্টিজারে রাখতে চাচ্ছি আমার আইডি, সো এক্স এর জন্য 4 বাইট, কিন্তু আমি তো 7টা কি স্ট্রোক প্রেস করলাম, এভরি কি স্ট্রোক রিপ্রেজেন্টস এ ক্যারেক্টার। তাহলে ওর যে 1 বাইটের কোড, that is the supply. So if I ask you the question, the very first question, if you type your ID as input from keyboard to store in an integer called SUMID, how many bytes you have supplied from keyboard? The answer is not 4 bytes. 7 bytes. Your memory is 4 bytes, but you have supplied from keyboard 7 bytes because you pressed 7 keystrokes for your ID 2220519, 2220519, that is your ID. So you have pressed
7 key 7 ক্যারেক্টার 7 বাইটস। তো তাহলে এই 7 বাইটস কে তো আমি আসলে, এবং এই ক্যারেক্টারগুলোর কোড ASCII টেবিলে গেলে পাওয়া যাবে। 1 হচ্ছে 048, সো 2 হচ্ছে 50, তো 50 বাইট হচ্ছে এটা বাইনারি ইকুইভ্যালেন্ট 1 বাইট। তাহলে আসলে আমি এই 7 বাইট এগুলোকে যদি কনসিডার করি, দিস আর দ্য 7 বাইটস আই হ্যাভ সাপ্লাইড অ্যাজ দ্য ইনপুট। আমি তো ভাবলাম যে আমি একটা 4 বাইটের ইন্টিজার দিয়েছি, বাট আই হ্যাভ অ্যাকচুয়ালি গিভেন দিস 7 বাইটস। আর দিস 7 বাইটস দ্য বাইটস অফ আইডি? নো, আমার আইডির বাইট কত? আমার আইডির বাইট হচ্ছে 2220519, এটার বাইনারি হচ্ছে এটা। তো যেহেতু নাম্বারটা ছোট, বামে আরেকটা 8টা জিরো থাকবে। So this is the actual byte that I intend to store in the variable sum id. তাহলে আমি অ্যাকচুয়ালি ইন্টিজার ভ্যালুটা পাবো, বাট দিস আর নট দ্য বাইটস আই হ্যাভ সাপ্লাইড। আই হ্যাভ সাপ্লাইড সাম আদার বাইটস। তো তাহলে যে প্রবলেম যেটা হচ্ছে যে often times actually we cannot store our bytes from the source as it is to the as input to the memory, অথবা মেমোরির বাইটস গুলোকে as it is আমরা ডেস্টিনেশনেও পাঠাতে পারি না। ওকে, so directly often times we can't directly store bytes from source to memory. When it is input there is a source, and when it is output there is a destination. তাহলে মেমোরি থেকে ডেস্টিনেশন, সাপোজ আপনার প্রিন্টার, so if you print your ID on a printer, 7 characters are printed. Same thing for your screen. কিন্তু আসলে তো আপনার মেমোরিতে 4 বাইট আছে আইডি। তো তাহলে আমাদের এগুলোকে প্রসেস করতে হয়। To solve this problem, we need to engage a middleman or processing agent between source and memory input ক্ষেত্রে, and between memory and destination output ক্ষেত্রে। So this middleman is a stream category class. তাহলে there will be a stream instance involved in any type of IO. এখন সোর্স ডেস্টিনেশন বলতে আমরা কি বুঝি? যখন আমরা বলছি যে ইনপুট ফর দ্য মেমোরি ফ্রম এ সোর্স, সোর্স ক্যান বি কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, ফাইল, ডেটাবেস, নেটওয়ার্ক, স্ক্যানার, ওয়েবক্যাম, sensor, touch screen, etc. Destination can be screen, speaker, projector, printer, file, database, network, etc. আউটপুটটা কোথায় যাচ্ছে? জি, ক্লাস অবজেক্টগুলো মানে কি? কোন ক্লাসের? যে কোনো ক্লাস? ওকে ওকে ওকে। মেমোরিতে স্টোর করতেছি, তো আমি ডাটা দিচ্ছি, টেক্সট ফিল্ডে দিচ্ছি কিছু ডাটা আমি রেডি বাটনের মাধ্যমে দিচ্ছি, কিছু ডাটা আমি কমা বক্স থেকে সিলেক্ট করতেছি। অবজেক্টটাকেও যখন আমি ফাইলে রাইট করব, তাহলে অবজেক্টের যে অরিজিনাল বাইটস, হ্যাঁ, অবজেক্ট কেন স্টোর হবে না? অবশ্যই হবে, কিন্তু ওটা করার জন্য আমাকে একটা স্ট্রিম ক্লাসকে ইনভলভ করতে হবে। হোয়াট আই এম সেইং ইজ, ফর এনি টাইপ অফ আইও আপনাকে মাঝখানে একটা স্ট্রিম ক্লাস নিয়ে আসতে হবে। ইউ আর থিঙ্কিং ইন টার্মস অফ টেক্সট ফাইল হবে। আপনার ডাটা কেন সবসময় টেক্সট ফাইল হবে? আপনি যখন ক্যারেক্টারের কথা বলছেন, দেখবো এগুলো আমরা সব। আগে বেসিকটা আমরা দেখে নিই, আপনার অ্যান্সার আপনি পেয়ে যাবেন ইন দ্য ডিসকাশন ইটসেলফ। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। ওকে, এখন if you look at the console IO, এখানে দেখেন ইনপুটের জন্য আমরা ইউজ করি, বা আউটপুটেরটা আমরা সবাই জানি system.out.print বা প্রিন্ট লাইন। তো কনসোলের ক্ষেত্রে আমার যে সিস্টেম ক্লাসটাকে যদি আপনি একটু দেখেন, কনসোল বলতে যার কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই, অর্থাৎ আপনি কমান্ডে বা টার্মিনালে ইনপুট টাইপ করে দেন, ওখানে আউটপুট, যেটা আপনার আগের কোর্সগুলোতে করেছেন। এখানে তো আপনার একটা ভিউ আছে, উইন্ডো আছে,
তো যেখানে কোনো গ্রাফিক্যাল আপনার আপনার ইউজার ইন্টারাকশন হয় হচ্ছে ভিউতে, মডেল ভিউ কন্ট্রোলার ফ্রেমওয়ার্ক, তাই না? সো ইউ হ্যাভ এ গ্রাফিক্যাল ইউনিট টু রিপ্রেজেন্ট ইউর ভিউ। কনসোল আইওতে কোনো গ্রাফিক্যাল কিছু নাই। So you type on the command line or in the terminal, and your input is also there, output is also there. That's what you have done in your 1-1 data structure course. Okay. তো কনসোলের ক্ষেত্রে আমরা যখন কনসোলে একটা প্রিন্ট করতে চাই, আমরা কি ইউজ করি? system.out.print, তাই না? এটা তো আপনারা দেখেছেন অলরেডি। তাহলে এই যে আমার এই যে এইখানে এটার নিচে এই যে এইটা হচ্ছে আমার কনসোল। এখানে আমি যদি রান করি তাহলে এই নিচে যে একটা উইন্ডো থাকে ওখানে যেখানে যে এরর টেরর ওয়ার্নিং টোয়ার্নিং দেখায় ওখানেই আমার আউটপুটটা আসবে। ইন্টেলিজেতে এইটা আবার হয়তো আপনি কমান্ড লাইনে গিয়ে যদি এখান থেকে আপনি যদি রান করেন জাভা ফাইল, তাহলে এখানেই আউটপুট আসবে। এখানে আপনি ইনপুট টাইপ করে দিবেন, এখানেই আউটপুট আসবে। সো দেয়ার ইজ নো গ্রাফিক্যাল GUI। ওকে, সো দ্যাটস হোয়াট ইজ কল্ড কনসোল। তো কনসোলে যখন আমরা প্রিন্ট করতে চাই তখন আমরা system.out.print বা প্রিন্ট লাইন ইউজ করি। এখন এইখানে এই প্রিন্ট মেথড ইজ এ মেথড অফ দ্য স্ট্রিম ক্লাস। তাহলে এখানে এই প্রিন্ট মেথডের ক্লায়েন্টকে, সো আপনি যখন বলছেন যে এখানে যখন আপনি বলছেন sum id, নাও sum id contains 4 bytes, কিন্তু আপনাকে মনিটরে প্রিন্ট করতে হবে 60টা ক্যারেক্টার। তাহলে 4 বাইটকে যদি মনিটরে পাঠিয়ে দিই আমি কি দেখতে পাবো? হ্যাঁ, সেই হিজিবিজিটা কি? এই 4 বাইটের প্রত্যেক বাইটকে সে যে ভ্যালুটা আসে সেইটার যে ক্যারেক্টার, সেটা কি আমরা জানি না। ডিপেন্ডস অন দ্য বাইট অফ ইউর ইন্টিজার। ইন্টিজারেরও তো বাইটের মধ্যে অনেক ভ্যারিয়েশন হতে পারে, তাই না? নাম্বারটা কত ছোট কত বড় তার উপর ডিপেন্ড করবে। কোন বাইটের বাইনারি কম্বিনেশন কি, ওটা কিন্তু আসলে বাইট হিসাবে কোনো বাইনারি না, এটা 32 বিট হিসাবে একটা বাইনারি পেয়েছেন আপনি। কিন্তু 32 বিটকে যখন আপনি 1 বাইট করে ধরবেন তখন ওই 1 বাইটের যে ভ্যালুটা হয় সেটার যে ক্যারেক্টার সেটা প্রিন্ট করবে। যদি আপনি কনভার্সন না করেন তাহলে তো আপনি আপনার আইডি দেখতে পারবেন না, বাট ইউ ক্যান সি ইউর আইডি হিয়ার। তার মানে এই প্রিন্ট মেথড অ্যাকচুয়ালি ডু দ্য প্রি প্রসেসিং। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আমার এই প্রিন্টের ক্লায়েন্টকে, who is the client of this method called? Out. Now who is out? Dot যখনই দেখবেন, dot is a member operator। তার মানে ডটের ডান পাশে থাকবে মেম্বার, বাম পাশে থাকবে ক্লায়েন্ট। তাহলে এইটাকে যখন আপনি দেখতেছেন, who is the member? Print, which is a method। তাহলে এটা একটা মেথড কল। তাহলে who is the client of this member? No, ডটের বামে কি সিস্টেম আছে? আউট। ওকে, তাহলে এই প্রিন্টের ক্লায়েন্ট হচ্ছে আউট। বাট হু ইজ আউট? ইজ ইট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লায়েন্ট? তাহলে এটা কে? ও নিজেই আবার মেম্বার, কারণ ওর বামে একটা ডট আছে। তাহলে ও সিস্টেম ক্লাসের একটা মেম্বার। সেটা কি মেথড না ফিল্ড? মেথডের ক্লায়েন্ট কি মেথড হয়? মেথডের ক্লায়েন্ট কি হয়? মেথডের ক্লায়েন্ট কি মেথড হয়? হ্যাঁ, অবজেক্ট হয়। তাহলে আউট তো মেথড না, তাহলে কি আউট মেথড? না, কলার মেথড তো ধরেন আপনি অন অ্যাকশন থেকে এই লাইনটা লিখছেন, তাহলে অন অ্যাকশন, বা মেইন মেথড থেকে লিখছেন তাহলে মেইন কলার মেথড, বা অন অ্যাকশন হচ্ছে কলার মেথড। কিন্তু ক্লায়েন্টকে, প্রিন্টের ক্লায়েন্ট হচ্ছে আউট, কারণ আউট তো আর মেথড না, অবজেক্ট। ক্লাস হলে তো এটা ক্যাপিটাল লেটার হইতো, এই ভুল করতেছেন কেন? ক্লাস নেম স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। তাহলে আউট একটা অবজেক্ট, কোনো না কোনো ক্লাসের অবজেক্ট। এটা হচ্ছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের অবজেক্ট। তাহলে আউটটাই হচ্ছে আমার স্ট্রিম ক্লাসের অবজেক্ট। কিন্তু আমি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রিন্ট স্ট্রিম অবজেক্ট ইউজ না করে সিস্টেম ক্লাসের ফিল্ড হিসাবে একটা প্রিন্ট স্ট্রিম আছে আউট, ওইটাকে ব্যবহার করছি। এবং তাহলে আউটের ক্লায়েন্টকে সিস্টেম ক্লাস। তাহলে ক্লায়েন্ট যখন ক্লাস তখন মেম্বার হচ্ছে স্ট্যাটিক।
তাহলে সিস্টেম ক্লাসে আপনি যদি যান, এই কথাটা বহুবার বোঝানো হয়েছে, আগের ক্লাস অনেক আগেও বোঝানো হয়েছে যখন স্ট্যাটিক ফিল্ড স্ট্যাটিক মেথড ডিসকাস করছি। হ্যাঁ, এই যে সিস্টেম ক্লাস, আপনি যদি ফিল্ড সামারিতে যান, তিনটা ফিল্ড, দুইটা ফিল্ডের টাইপ হচ্ছে প্রিন্ট স্ট্রিম আর একটা ফিল্ডের টাইপ হচ্ছে ইনপুট স্ট্রিম। তাহলে এই যে আউট আর এরর এদের টাইপ হচ্ছে প্রিন্ট স্ট্রিম আর ইনের টাইপ হচ্ছে ইনপুট স্ট্রিম। এখন এই সিস্টেম যেহেতু এটা স্ট্যাটিক ফিল্ড, তাহলে এটার ক্লায়েন্ট হিসেবে আপনি সিস্টেম অবজেক্ট ইউজ করবেন না, ক্লাসটাকে ইউজ করবেন, সিস্টেম ডট আউট বা সিস্টেম ডট ইন। স্টুডেন্ট ডট ইউনিভার্সিটি নেম, ইফ ইউ রিকল স্ট্যাটিক ফিল্ড ইউনিভার্সিটি নেম। তো ইউনিভার্সিটি নেমের টাইপ কি ছিল? না, মানে কোয়ালিফায়ার স্ট্যাটিক টাইপ কি ছিল ইউনিভার্সিটি নেম? স্ট্রিং। তো স্ট্রিং তো একটা ক্লাস, প্রিন্ট স্ট্রিম এখানে একটা ক্লাস। তাহলে আপনার স্টুডেন্ট ক্লাসের একটা ফিল্ড ছিল স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট, আপনি বলছেন ইউনিভার্সিটি নেম। এখানে সিস্টেম ক্লাসেরও একটা ফিল্ড হচ্ছে প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট আউট। এখন আপনি নেম ওয়াজ নট স্ট্যাটিক, তখন আপনাকে বলতো তো আসিফ ডট নেম, আপনি বলতে পারবেন না যে স্টুডেন্ট ডট নেম। অ্যাড্রেসও একটা স্ট্রিং, আসিফ ডট অ্যাড্রেস, শফিক ডট অ্যাড্রেস, লুনা ডট অ্যাড্রেস, জাকিয়া ডট অ্যাড্রেস, কারণ অ্যাড্রেস ইজ নন স্ট্যাটিক। কিন্তু আপনি যখন বলবেন যে ইউনিভার্সিটি নেম, তখন কিন্তু আপনি বলবেন না জাকিয়া ডট ইউনিভার্সিটি নেম, তখন আপনি বলবেন স্টুডেন্ট ডট ইউনিভার্সিটি নেম। তো এখানেও তাই, ওই যে সিস্টেম ডট প্রিন্ট স্ট্রিম, কারণ এটা এই যে স্ট্যাটিক প্রিন্ট স্ট্রিম আউট, এটা হচ্ছে ফিল্ডের ডিক্লারেশন। তাহলে আউট হচ্ছে ফিল্ডের নাম, ফিল্ডের টাইপ হচ্ছে প্রিন্ট স্ট্রিম, অর্থাৎ ইউনিভার্সিটি নেম হচ্ছে ফিল্ডের নাম, ফিল্ডের টাইপ হচ্ছে স্ট্রিং, সেরকম আউট হচ্ছে ফিল্ডের নাম, ফিল্ডের টাইপ হচ্ছে প্রিন্ট স্ট্রিম এন্ড স্ট্যাটিক। সিস্টেম আউট না দিয়ে নিজের প্রিন্ট স্ট্রিম দিতে পারতেন কিনা? গুড কোশ্চেন। তো দেখেন এই কোশ্চেনটা আগেও একজন করছে, সেই কোশ্চেনটা ডিসকাসড, তো দেখেন তাহলে ইউ ওয়ান্ট টু, তাহলে আপনি সিস্টেম ক্লাসের ভেতরে একটা প্রিন্ট স্ট্রিম অবজেক্ট তৈরি করা আছে আউট, আপনি ওটাকে সরাসরি ক্লায়েন্ট বানাচ্ছেন প্রিন্ট কলের জন্য। এখন হোয়াট ইফ যে আপনি নিজেই একটা প্রিন্ট স্ট্রিম ইনস্ট্যান্সিয়েট করলেন, এটা আপনার নিজস্ব একটা অবজেক্ট, আপনি এই মাত্র বানালেন, তো এই প্রিন্ট স্ট্রিমকে আপনি ইনস্ট্যান্সিয়েট করতে পারেন, এটা তো একটা ভ্যালিড ক্লাস। আপনি একটা অবজেক্ট ডিক্লেয়ার করে নিউ ইনস্ট্যান্সিয়েট করলেন, করতেই পারেন। এখন আমার এমপ্লয়ি ক্লাসের ভেতরে একটা লোকাল ডেট আছে, ডেট অফ বার্থ, সেটা থাকুক, আমি বলতে পারি না যে লোকাল ডেট মাই ডেট ইকুয়াল টু নিউ লোকাল ডেট, বা লোকাল ডেট ভ্যালেন্টাইন্স ডে ইকুয়াল টু নিউ লোকাল ডেট। তো তখন আমি যদি বলি ভ্যালেন্টাইন্স ডে ডট শো ডেট, তো তখন ভ্যালেন্টাইন্স ডে তো আর কারো মেম্বার না, ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট, তখন আমি ওইটাই বলবো যে ভ্যালেন্টাইন্স ডে ডট শো ডেট। কিন্তু আপনার ডেট অফ বার্থ যদি আমি শো করতে চাই, তখন কিন্তু ডিওবি ডট শো ডেট বললে হবে না, তখন বলতে হবে আসিফ ডট ডিওবি ডট শো ডেট, কারণ ডিওবি হচ্ছে এমপ্লয়ি ক্লাসের একটা ফিল্ড। তা আমি সেটাই করেছি এখানে, সিস্টেম ক্লাসের মধ্যে একটা প্রিন্ট স্ট্রিম অলরেডি তৈরি করা আছে আউট, ওটাকে আমরা ইউজ করছি। বাট আপনার কোশ্চেন যেটা, সেটা আরেকজনেরও কোশ্চেন ছিল, দ্যাটস হোয়াই ইট ইজ হিয়ার, যে হোয়াট ইফ আমি নিজেই একটা প্রিন্ট স্ট্রিম তৈরি করলাম, তাহলে দ্যাট অলসো ক্যান বি ক্লায়েন্ট অফ প্রিন্ট মেথড। আমি তো এটাও করতে পারতাম। তৈরি মানে কি, আপনি তো নিউ করলেই তৈরি হয়ে গেল সিস্টেম নিউ, ঠিক আছে, কিন্তু এই নিউ করাটা কি খুব কঠিন কিছু? একটা লাইন করলেই তো হয়, তাইলে যে বারবার সিস্টেম ডট দিচ্ছেন, ওইটা তো আবার দেওয়া লাগতেছে। তাহলে এটা আমরা এইটা না করে আমরা এটা কেন করি? হ্যাঁ হ্যাঁ, সেটাই, সিস্টেম নিউ করতে হবে না, কারণ ফিল্ড তো স্ট্যাটিক, স্ট্যাটিক ফিল্ড রিপ্রেজেন্ট করার জন্য সিস্টেমের ইনস্ট্যান্সের প্রয়োজনই নাই। স্ট্যাটিক ফিল্ড, স্ট্যাটিক মেথড, এগুলো ফিল্ডের ক্ষেত্রে যদি প্রিমিটিভ হয় রিড রাইট, ফিল্ড যদি অবজেক্ট হয় সেটাকে আরেকটা কোনো ক্লায়েন্ট হিসাবে ইউজ করা, মেথড হইলে কল করা, এগুলো যদি স্ট্যাটিক হয়, ইউ ডোন্ট নিড দ্য ইনস্ট্যান্স অফ দ্য কন্টেনার ক্লাস। ফিল্ডকে তো কল করা যায় না, মেথডকে কল করা কোথায়? আমি কোথায় ফিল্ডকে কল করছি? ফিল্ডকে কি কল করছি না মেথডকে?
ফিল্ডের মেথডকে কল করছি। তো ফিল্ডের মেথড তো নন স্ট্যাটিক, এই জন্য ওইটার ক্লায়েন্ট তো আর ক্লাস না, ওইটার ক্লায়েন্ট তো অবজেক্টিভ আউট। কিন্তু আউট নিজে আবার স্ট্যাটিক ফিল্ড, সেই জন্য সিস্টেম ডট আউট। হ্যাঁ, কিন্তু আউট যদি স্ট্যাটিক না হতো তাহলে আমাকে কি বলতে হতো, সিস্টেম এস ইকুয়াল টু নিউ সিস্টেম এস ডট আউট ডট প্রিন্ট। বাট সিস্টেম ক্লাসের কোনো ফিল্ড এখানে ইউজ হচ্ছে না। এখানে মেথডকে কল করতে পারবেন, ফিল্ডকে আবার কল করবেন কিভাবে? স্ট্যাটিক তো শুধু মেথড না, ফিল্ডও হতে পারে। তাইলে আপনার ইনস্ট্যান্স লেভেল ডাটা নিয়ে কাজ করবেন কিভাবে? আপনার সিজিপিএ ক্যালকুলেট করতে হলে তো আপনার গ্রেডগুলো লাগবে, ওনার গ্রেড দিয়ে তো হবে না। এটা তো কমন ডাটা না, কমন ডাটা হইলে না আপনি সেটাকে স্ট্যাটিক ফিল করতে পারবেন। মেথড তো স্ট্যাটিক করার উদ্দেশ্য হলো যে ও কোনো ইনস্ট্যান্স লেভেল ডাটা নিয়ে কাজই করবে না, ও শুধু স্ট্যাটিক ডাটা নিয়ে কাজ করবে। সো এই মেথড কলের ক্লায়েন্ট ইনস্ট্যান্স প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই ইট ইজ স্ট্যাটিক মেথড। অথবা আপনার হয়তো একটা মেথড কল করা দরকার, কিন্তু কলারের কাছে কোনো ভ্যালিড ইনস্ট্যান্স নাই, তখন সে স্ট্যাটিক মেথড হইলে ক্লাস নেম দিয়ে কল করে দিতে পারে। বুঝেন নাই? আচ্ছা, এখন আসেন, তো এইটা আমরা করি না কেন? এটা করি না কেন? এই জন্য আমরা বলেছি যে আপনি যখন একটা স্ট্রিম ইনভলভ করবেন, বিটুইন হোয়াট? বিটুইন ইনপুটের ক্ষেত্রে সোর্স এন্ড মেমোরি। তাইলে স্ট্রিম নিড টু নো হু ইজ মাই সোর্স ইনপুট ক্যাটাগরি, ইনপুট নেওয়ার সময়, অথবা যদি আউটপুট পাঠানোর সময় মেমোরি আর ডেস্টিনেশন, তাহলে স্ট্রিম নিড টু নো হু ইজ মাই ডেস্টিনেশন। তাহলে স্ট্রিমকে জানতে হবে আউটপুটের ক্ষেত্রে যে আমার ডেস্টিনেশন কে, এটা কি প্রিন্টার না স্ক্রিন? আমি যে প্রিন্ট করব, কোথায় প্রিন্ট করব? মানে আমি কি প্রিন্টারে প্রিন্ট করব নাকি স্ক্রিনে প্রিন্ট করব? আপনি যে একটা কন্টেন্ট প্রিন্ট করতেছেন, এই প্রিন্টটা কোথায় যাবে? ডেস্টিনেশন কি স্ক্রিন না প্রিন্টার? এটা আপনার ইচ্ছা, আপনি যেখানে খুশি পাঠাতে পারেন। আপনি যখন বলে দেবেন ডেস্টিনেশন প্রিন্টার, তখন প্রিন্টারে যাবে। আপনি যখন বলে দেবেন ডেস্টিনেশন আমার মনিটর বা স্ক্রিন, মনিটরে আসবে, ডিফল্ট মনিটরে আসে। এখন মনিটরে আসবে কি আসবে না, এটা তো ডিপেন্ড যে স্ট্রিমটা কাকে সোর্স বা ডেস্টিনেশন হিসাবে রিকগনাইজ করে। এখন আপনার স্ট্রিম যদি মনিটরকে ডেস্টিনেশন হিসাবে রিকগনাইজ করে, ডিফল্ট ডেস্টিনেশন হিসাবে, তাহলে ডিফল্ট মনিটরেই আসবে। আর আপনার স্ট্রিম যদি নাই জানে কে ডেস্টিনেশন, সে তো কোথাওই পাঠাইতে পারবে না, মনিটরেও পাঠাতে পারবে না, প্রিন্টারেও পাঠাতে পারবে না। এখন আপনার যে প্রবলেম, আপনার প্রবলেম হলো আপনার এই মাই আউট ডাজন্ট নো হু ইজ দ্য ডেস্টিনেশন। কিন্তু সিস্টেম ক্লাসের ভেতরে যে আউট আছে, সিস্টেম ক্লাস খুব যত্ন করে ওকে বলে দিছে তোমার ডেস্টিনেশন হচ্ছে মনিটর। তাহলে আপনি যখন সিস্টেম ডট আউট ইউজ করেন প্রিন্টের ক্লায়েন্ট হিসাবে, আউট ইজ অলরেডি লিঙ্কড উইথ মনিটর অ্যাজ ডেস্টিনেশন। কিন্তু আপনার মাই আউট তো কোনো কিছু, কোনো ডেস্টিনেশনের সাথে লিঙ্ক না। তাহলে আপনি যদি এটা ইউজ করতে চান, করতে পারবেন, তাহলে আপনাকে এই এক্সট্রা কোড মাঝখানে বসাইতে হবে টু লিঙ্ক মাই আউট উইথ মনিটর। তখন আর আপনার সিস্টেম ডট আউট দরকার নেই, তখন আপনি এটাও করতে পারবেন। তাহলে আপনি কি এটা করতে চান বারবার প্রত্যেকটা প্রজেক্টে? এই জন্য আপনি সিস্টেম ডট আউট ইউজ করেন। এখন দেখেন প্রিন্ট স্ট্রিম ক্লাসে যদি দেখেন আপনি, এটা কি ক্লাসের নাম? প্রিন্ট স্ট্রিম। প্রিন্ট স্ট্রিম ক্লাসে যদি আপনাকে আমি মেথড সামারি দেখাই, তাহলে দেখবেন যে প্রিন্ট মেথড ইজ ওভারলোডেড ফর অল নোন টাইপস। আপনি প্রিন্ট মেথডে যাই দেন, সেটাকে প্রি প্রসেসিং করে ওই যে 7 বাইটকে 4 বাইটে, 4 বাইটকে 7 বাইটে কনভার্ট করা ইত্যাদি, এই কাজগুলো কে করে? একটা স্ট্রিম ক্লাস অ্যাকচুয়ালি আপনার হয়ে কাজগুলো করে দেয়। তাহলে এখানে এই প্রিন্ট মেথড অ্যাকচুয়ালি ডু দ্যাট ফর ইউ। তাহলে আপনার এই প্রিন্ট স্ট্রিম ক্লাসের ভেতরে একটা ডাইনামিক মেমোরি আছে, ফিল্ড বাফার। তাহলে আপনার এই, আপনি যখন বললেন, আপনি যখন এখানে লেটস সে ইউ সেন্ড অ্যান ইন্টিজার আপনার আইডি, তাহলে এই আইডিতে 4 বাইট, এটা প্রিন্ট স্ট্রিমের আউটের একটা ফিল্ডে ঢুকবে।
যেটা একটা ডাইনামিক বাফার। এখন প্রিন্ট মেথড মেমোরি থেকে ওটাকে 4 বাইট রিড করলো, রিড করে ওটাকে সে প্রয়োজনীয় 7 বাইটে কনভার্ট করবে। এখন আপনার ইন্টিজারের ভ্যালু যদি হয় 12, তাহলে সে 4 বাইটকে 2 বাইটে কনভার্ট করবে, ক্যারেক্টার 1 এর কোড, ক্যারেক্টার 2 এর কোড। আর আপনার ওই ইন্টিজারের ভ্যালুটা যদি আপনার আইডি হয় তাহলে 7 বাইট, 7টা ডিজিট আছে ওখানে। তাহলে ওই যে 7টা ডিজিটের জন্য 7টা ক্যারেক্টার ইকুইভ্যালেন্ট 1 2 3 4 হোয়াট এভার দ্য ডিজিটস, ওই ক্যারেক্টারগুলোর ডিজিট ক্যারেক্টারগুলোর কোড তৈরি করবে সে 7টা বাইট। তাহলে একটা ইন্টিজার কিন্তু 4 বাইট, কিন্তু ওখান থেকে আউটপুটের জন্য কয় বাইট হবে ইট ডিপেন্ডস অন দ্য কন্টেন্ট। এখন আপনার ইন্টিজারের ভ্যালুই যদি হয় 1, তাহলে 4 বাইট থেকে একটা ক্যারেক্টার বাইট আসবে হুইচ ইজ ক্যারেক্টার 1, তখন আউটপুটে সে একটা ক্যারেক্টার পাঠাবে। আর আপনার ইন্টিজারের ভ্যালুই যদি হয় 10 ডিজিটের একটা ভ্যালু, তাহলে সে ওই 10টা ডিজিটের ভ্যালুর জন্য 10টা ক্যারেক্টার কোড, 10টা ক্যারেক্টারের জন্য 10টা বাইট সে আউটপুটে পাঠাবে। তাহলে এই কাজগুলো করে কে? এই স্ট্রিম ক্লাসের মেথড। তাহলে আপনার ক্ষেত্রে এই প্রিন্ট মেথড এই কাজটা করে দিচ্ছে। করার পরে সেই কনভার্টেড বাইটগুলোকে কোথায় পাঠাচ্ছে? টু দ্য ডেস্টিনেশন। সিস্টেম ক্লাসের আউট জানে আমার ডেস্টিনেশন মনিটর, তা আপনি জিজ্ঞেস করার আগে সে মনিটরে পাঠিয়ে দেবে। কিন্তু আপনি যদি নিজের প্রিন্ট স্ট্রিম ডিক্লেয়ার করেন, তখন কিন্তু আপনাকে আবার কানেক্ট করতে হবে বিফোর ইউ ইউজ ইট টু দ্য ডেস্টিনেশন। সেরকম আমার ডিফল্ট সোর্স হচ্ছে কিবোর্ড থেকে, কনসোলের ডিফল্ট সোর্স হচ্ছে কিবোর্ড। তাহলে আপনি যদি সিস্টেম ডট ইন ইউজ করেন, তাহলে ওই কিবোর্ডের কন্টেন্ট গুলো সরাসরি সোর্স হিসাবে বাফারে ঢুকবে। কার বাফারে ঢুকবে? এই ইনের বাফারে ঢুকবে। তাহলে ইন হচ্ছে ইনপুট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট, এটাও একটা স্ট্রিম ক্লাস, ইনপুট ক্যাটাগরি স্ট্রিম। বোঝা যাচ্ছে? কনসোল থেকে না, ডিফল্ট সোর্স থেকে। and the default source for console input is keyboard, যেটা সিস্টেম ক্লাসের ইন অলরেডি লিংকড উইথ। রাইট, সিস্টেম ডট ইন। এখন দেখেন এখানে একটা বিষয় আছে, নয়েজ করে ইনপুট স্ট্রিমটা যদি দেখাই আপনাকে সাইড বাই সাইড, ইনপুট স্ট্রিম ক্লাসের মেথড সামারিতে যদি চান, you have read methods. Now read method actually read the bytes. এখন এই ও দেখেন রিডের 3টা ওভারলোডেড ভার্সন আছে, প্রত্যেকটারই রিটার্ন টাইপ ইন্টিজার। তো এই ইন্টিজার কিন্তু আপনার কন্টেন্ট না, এই ইন্টিজার হচ্ছে সাকসেস ফেলিয়ার 0 1। তাহলে আপনার কন্টেন্ট গুলো সে আপনার একটা অ্যারে অফ বাইটস এর ভেতর রাখবে। না, অ্যারে অফ বাইটস। বাইট ইজ এ ডাটা টাইপ জাভাতে। ওকে, তাহলে এই বাইট অ্যারে অফ, মানে আপনি কিবোর্ড থেকে টাইপ করে যাচ্ছেন, সব বাইট ওই ক্যারেক্টারের বাইটস গুলো ঢুকে যাচ্ছে। এখন এই বাইটস গুলো তো একটা ফ্লোটের বাইট হতে পারে, একটা স্ট্রিং এর বাইটও হতে পারে, একটা ইন্টিজারের বাইটও হতে পারে। কিন্তু আপনি রিড মেথড থেকে কিন্তু আপনার ডিজায়ার্ড ডাটা টাইপ পাচ্ছেন না, অল ইউ আর গেটিং ইজ এ অ্যারে অফ বাইটস। তো তাহলে আপনাকে ওই অ্যারে অফ বাইটস, ধরেন বি, বাইটের অ্যারে বিটাকে আপনাকে প্রসেস করতে হবে। Now to convert those 7 bytes into 4 byte integer for your ID. তো সেটা আপনি কেন করতে যাবেন? তো সেই জন্য আপনি system.in.read নিজে ডাইরেক্ট ইউজ না করে আপনি একটা ইউটিলিটি টুল ইউজ করতে পারেন, স্ক্যানার। তো স্ক্যানার কিন্তু একটা ইউটিলিটি ক্লাস, এটা java.util প্যাকেজে আছে। ওকে, এবং ইটস নট এ স্ট্রিং, ইটস ইউটিলিটি ক্লাস। স্ক্যানারের আপনি যদি কনস্ট্রাক্টরে যান, আপনি এখানে সিস্টেম ডট ইন কে ওর সোর্স হিসাবে দিয়ে দিতে পারেন, এই যে একটা ইনপুট স্ট্রিম দিয়ে দিতে পারেন। আপনার তৈরি করাও দিতে পারেন, সিস্টেম ক্লাসে যেটা আছে সেটাও দিতে পারেন। সিস্টেম ডট ইন দিলে কি হবে, আপনাকে আর কানেক্ট করতে হবে না যে এই ইনটা কিবোর্ডের সাথে কানেক্টেড। কোনটা? এটা স্ক্যানার ক্লাসের মেথডের উপর ডিপেন্ড করবে কোন মেথড আপনি ইউজ করেন। এখন স্ক্যানারের সুবিধা হলো আমি একটা ফাইলকেও সোর্স দিতে পারি, সোর্স অফ স্ক্যানিং। সোর্স অফ স্ক্যানিং ইজ কিবোর্ড, সোর্স অফ স্ক্যানিং ইজ এ ফাইল। ওকে, এখন সোর্স তো পেয়ে গেলাম, ফাইল হোক কিবোর্ড হোক, কিন্তু আমি কি স্ক্যান করতে চাচ্ছি, তাহলে এইটা এখন আপনি স্ক্যানার ক্লাসের মেথড দিয়ে পেতে পারেন। এই যে দেখেন
আপনি যদি এখন একটা ইন্টিজার রিড করতে চান, তাহলে ধরেন আমি বললাম যে স্ক্যানার, লেটস সে আমি যদি বলি যে স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার, তাহলে এখন আমি এখানে সোর্স দিতে হবে। স্ক্যানার নিজে কিন্তু স্ট্রিম না, কাজে সোর্স হিসাবে ওকে একটা বলে দিতে হবে না, স্ট্রিম হতে পারে, ফাইল হতে পারে। তাহলে আমি যদি কিবোর্ড ইউজ করতে চাই তাহলে একটা স্ট্রিম দিতে হবে। সিস্টেম ডট ইন দিলে আর আমাকে ইনকে বলতে হবে না যে এটা কিবোর্ড থেকে আসবে, এটা অলরেডি সে জানে। তা আমি এটা দিতে পারি, অথবা আপনি বলতে পারেন যে না, আমি আমার ইনপুট স্ট্রিম মাই ইন ইকুয়াল টু নিউ ইনপুট স্ট্রিম চাইলে করতেই পারেন, but then you have to connect my in with the source. Okay, now code to connect my in with keyboard. তারপর আপনি বলতে পারেন যে sc equal to new scanner, ধরেন sc1, ওকে, দেন sc2, দুইটা ডিক্লেয়ার করলেন। তো তখন আপনি বলতে পারেন শুধু মাই ইন। এইটা আপনার জন্য সুবিধাজনক না আগে সিস্টেম ডট ইন সুবিধাজনক? তো ওই জন্য আমরা ওইটাই করি। হ্যাঁ, এই তো ব্রেসেস, এই যে কনস্ট্রাক্টরের, হ্যাঁ কনস্ট্রাক্টরে তো আপনি দিচ্ছেন। কি দেখাইলাম আপনাকে? আপনাকে কি দেখাইলাম? কনস্ট্রাক্টর সামারিতে যদি যান, আপনি যদি ইনপুট স্ট্রিম দেন দিবেন, আপনি যদি ফাইল দিতে চান দিবেন, আপনি একটা পাথ দিতে চান সোর্স হিসাবে, নেটওয়ার্ক পাথ, ওই পাথ থেকে সে স্ক্যান করবে, দিবেন। আপনি একটা স্ট্রিং ইনের মেথড তো স্ক্যানারের মেথড ইউজ করবে, ওই যে রিড মেথড ইউজ করবে সে। আপনি নিজে রিড মেথড দিয়ে বাইট অ্যারে অফ বাইটস পাবেন, ওইটা দিয়ে আপনি কি করবেন? স্ক্যানারের আপনি যখন নেক্সট ইন কল করবেন, সে তখন ওই সিস্টেম ডট ইন এর রিডকে ইউজ করে বাইটস পাবে, সে তখন সেই বাইটসকে কনভার্ট করে আপনাকে ডাটা টাইপ দিবে। এখন আপনি যখন বলতেছেন যে নেক্সট ইন, এখন দেখেন প্রিন্ট স্ট্রিম ক্লাসে আপনার তো ডাটা টাইপ রেডি আছে, এখানে আপনি বাইট দিতে যাবেন কেন? এখানে আপনি ডাটাই দিবেন, আপনার তো ডাটা রেডি। আপনি তো আপনার ডাটা তো আপনার ইন্টিজার ফ্লোট ডাবল অলরেডি আছে, আপনি এটা শুধু সাপ্লাই দিবেন। কিন্তু ওখানে তো ডাটা নাই, ওখানে অল ইউ হ্যাভ ইজ দ্য কি স্ট্রোক, ডাটাই আপনার দরকার। প্রিন্ট মেথডে রিটার্ন টাইপ ভয়েড, এই জন্য প্রিন্টকে আপনি মেথড চেঞ্জ করতে পারবেন না। আপনি বলতে পারবেন না সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করা যাবে না, কারণ ভয়েড ক্যানট বি দ্য ক্লায়েন্ট অফ দ্য নেক্সট কল। সো সিস্টেম এই প্রিন্ট মেথডকে যদি চেঞ্জ করা যাবে না, ইন্ডিভিজুয়ালি কল করতে হবে। কিন্তু আপনি একটা সিঙ্গেল প্যারামিটার প্লাস করে করে দিতে পারেন স্ট্রিং বানায়, কারণ প্রিন্টের আউটপুট মোস্ট কেসেস স্ক্রিনে হইলে তো স্ট্রিং, প্রিন্টারে গেলেও স্ট্রিং, সেটা করতে পারেন, কিন্তু মেথড চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, তখন আপনি একটা লার্জ স্ট্রিং দিলেন, কিন্তু তখন এই যে এই ভার্সনটার কাজ করবে, যেটা আমরা 2 স্ট্রিং এ প্রডিউস করি, তাই না? কিন্তু ওখানে তো মেথড চেঞ্জ হয় না, ঠিক আছে? ওখানে আপনি প্লাস কনক্যাটিনেট করেন, ডিফারেন্ট ডাটা টাইপকে আপনি কনক্যাটিনেট করে স্ট্রিং এর সাথে কনক্যাটিনেট করে ইউ আর প্রডিউসিং এ লার্জার স্ট্রিং। So then you are calling this version of print, but print itself cannot be changed. The print dot print not possible. যদি মেথড চেঞ্জিং এর কনসেপ্ট বুঝেন তাহলে সেটা বুঝবেন। ওকে, তাহলে এখন দেখেন, তাহলে আমরা স্ক্যানার ইউজ করতে পারি। ওকে, ক্লিয়ার? মোটামুটি বুঝলাম। ওকে, এখন আসেন যে আমরা ফাইল হ্যান্ডলিং এর জন্য আমাদের স্ট্রিম গুলো কি হবে। তাহলে আমরা কনসোলের ক্ষেত্রে বুঝতে পারলাম যে ফর
displaying into console output destination আমরা আমাদের ক্লাস হচ্ছে print stream, and for console input the stream class is input stream. But what about the stream class for file handling? Because আমাদের ফোকাসটা হচ্ছে ওখানটাতে। ওকে, না না, স্ক্যানার তো কোনো স্ট্রিম না। আপনি স্ক্যান কিবোর্ড থেকে করতেছেন, কনসোল ইনপুট নিচ্ছেন, তখন আপনি সোর্স হিসাবে ইনপুট স্ট্রিম দিচ্ছেন। কিন্তু ফাইল হ্যান্ডলিং এর জন্য আপনার স্ট্রিমগুলো কি হবে সেটা এখন আমরা কথা বলতে চাই। তো এটা কথা বলার আগে ফার্স্ট অফ অল আমার একটু জানা দরকার যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন টেক্সট ফাইল এন্ড বাইনারি ফাইল। বলো তো দেখি। সো টেক্সট তো বাইনারিতে কনভার্ট করে তারপরে রাখে আর বাইনারিতে মানে ডিফারেন্স কি টেক্সট ফাইল আর বাইনারি ফাইলের ডিফারেন্স কি? বাইনারি ফাইলে কি স্টোর আর টেক্সট ফাইলে দুইটাতেই এটাও ভুল। 0 1 বলে কিছু নাই, 0 1 ইজ এ মিথ। মিথ মানে আসলে সত্যি না, কিন্তু আমরা সত্যি হিসেবে ভাবি, বহুল প্রচলিত, বাট ইটস নট ট্রু। সূর্য ওঠে নামে, সূর্য তো আর ওঠে নামে না, তাই না? তাহলে মিথটা কেন? দেখেন, আপনি যখন র্যামে ডাটা স্টোর করেন, আপনি আসলে 0 1 স্টোর করেন। 0 1 স্টোর করেন, কি স্টোর করেন? রিপ্রেজেন্টেশন। দ্যাটস ওয়াই ইট ইজ এ মিথ। Actually, what you store? Charge. If it is RAM or SSD, then you have transistors. So, ওখানে আপনি চার্জ অ্যাপ্লাই করেন। তো যখন আপনি চার্জ অ্যাপ্লাই করেন, you consider it 0. এই চার্জটা যখন একটা নির্দিষ্ট কমতে থাকে, র্যামের ক্ষেত্রে চার্জটা ডিকে হয়, ক্ষয় হতে থাকে। এটা যখন ধরেন এখানে চলে আসলো, এর নিচে নামলে আবার ওটা 0 ধরবে। এই জন্য র্যামে কন্টিনিউয়াসলি আপনাকে পাওয়ার সাপ্লাই দিতে হয় যাতে এর থেকে নিচে না নামে। আর এসএসডিতে আপনি চার্জটাকে স্টোর করতে পারেন। তো ইফ দেয়ার ইজ এ প্রেজেন্স অফ অ্যাডুকুয়েট চার্জ, ইউ কনসিডার ইট 0, ইফ নট দেন 1 or 0। হার্ড ডিস্কে যখন আপনি স্টোর করেন, আপনার সেলগুলো ম্যাগনেটাইজড, ডিম্যাগনেটাইজড, টু ফিজিওলজিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি। আপনি যখন অপটিক্যাল ডিস্কে রাইট করেন, সিডি ডিভিডি, লেজার বার্ন, ওকে, প্রেজেন্স অফ হাই ইন্টেন্সিটি বার্ন অর অ্যাবসেন্স। So there are two physical states. That's why you consider one, একটাকে 1, একটাকে 0. তাহলে আপনার এই বাইনারি রিপ্রেজেন্টেশন উপর বেস করে সে ইলেকট্রিক চার্জ দিবে, কোনো ট্রানজিস্টর কোনোটা দিবে না, বা কোনো সেলে সে হাই ইন্টেন্সিটি লেজার বার্ন করবে বা করবে না ডিভিডি সিডির ক্ষেত্রে। তো তাহলে 0 1 তো আসলে মিথ। এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশনের সুবিধার জন্য আমরা এটা 0 1 বলি। তো তার মানে কন্টেন্ট হার্ডওয়্যার লেভেলে কন্টেন্ট ওয়াইজ টেক্সট ফাইল বাইনারি ফাইল সবই সেম, সবই ইলেকট্রিক চার্জ অথবা সবই লেজার বিটস, তাই না? তাহলে ডিফারেন্সটা হলো এই যে টেক্সট ফাইলে ইন্টেনশনালি উই কিপ টেক্সট, মিনস দ্য ক্যারেক্টার্স। উই ডু নট কিপ দ্য বাইটস অফ এ অডিও ফাইল ইন এ টেক্সট ফাইল। উই ডু নট কিপ দ্য বাইটস অফ এন ইমেজ ফাইল অর ভিডিও ফাইল in a text file, because text file আমরা purposefully characters রাখি যাতে কোনো text editor থ্রুতে আমরা ক্যারেক্টারগুলো হিউম্যান রিডেবল ওয়েতে রিড করতে পারি। So if we want to see the content of a file, read it as a human readable form, then we need to see characters, and that's why in text file we keep only the textual content, which is characters. এখন আপনি যদি একটা ইমেজ ফাইল, লেটস সে ইউ হ্যাভ এন ইমেজ অফ 2 কিলোবাইটস, সো ইউ হ্যাভ 2048 বাইটস। এখন এইটাকে যখন আপনি একটা ইমেজ ভিউয়ার দিয়ে ওপেন করবেন, ইমেজ ভিউয়ার ওই বাইটস গুলো থেকে পিক্সেল ভ্যালু ক্যালকুলেট করবে, and accordingly it will render the pixels, তাই না, on your viewing window। কিন্তু ইমেজ ফাইলটাই যদি আপনি এখন টেক্সট ফাইলে খোলেন নোটপ্যাড দিয়ে, what you can see 2048 বাইটস। তো সে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাইটের 8 বিটে কি হয়
সেই কোডের যে ক্যারেক্টার সেগুলো আপনাকে দেখাবে। তো instead of image or instead of the audio playing, you will see some symbols, ASCII symbols. That is why we do not put anything in a text file which is not textual in nature. তাহলে এটা মিনিংলেস। তো কাজেই আপনি আপনার কোনো ইমেজ ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইল ইউ নেভার কিপ ইন এ টেক্সট ফাইল। আপনার যে অ্যাপ্লিকেশন ডেটা এগুলো কি টেক্সট ফাইল না বাইনারি ফাইলে যাবে? আপনার অ্যাপ্লিকেশন ডেটা, আপনার প্রজেক্টের অ্যাপ্লিকেশন ডেটা না, হোয়াট ইজ ইউর অ্যাপ্লিকেশন ডেটা আগে সেটা বলেন। নো, আপনার অ্যাপ্লিকেশন ডেটা হচ্ছে মডেল ক্লাস অবজেক্টস। আপনার ক্লাস ডায়াগ্রামে যদি 25টা ক্লাস থাকে তাহলে স্টুডেন্ট একটা ক্লাস, তাহলে একটা স্টুডেন্ট অবজেক্ট কি টেক্সট? নো, ইটস এ কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ফিল্ডস। তাহলে একটা অবজেক্টকে যদি টেক্সট ফাইলে রাখতে চান এটা 2 স্ট্রিং রাখতে হবে, নাহলে তো আপনি ওটাকে রিড করতে পারবেন না। আর যদি রিড করতে না পারেন তাহলে টেক্সট ফাইলে ওটাকে রাখবেন কেন? তো কিন্তু 2 স্ট্রিং করে যখন আপনি আপনার অবজেক্টকে রাখবেন, প্রবলেমটা হলো ইউ লুজ ইউর অরিজিনাল বাইটস, দোজ আর কনভার্টেড বাইটস। সো while writing you have to do one kind of conversion, and after reading those string to string you have to again convert it back into different field types and get the instance. There's a lot of overhead of writing your objects in text file, and after reading the text string reconvert it back into object. That's why nobody keeps application data in text file. তাহলে আপনার আমাকে যাওয়ার আগে বলেন, আপনার যদি 25টা মডেল ক্লাস থাকে কয়টা বাইনারি ফাইল হবে আপনার? সো স্টুডেন্ট একটা মডেল ক্লাস, তাহলে স্টুডেন্ট ডট বিন একটা বাইনারি ফাইল হবে যেখানে আমি স্টুডেন্ট অবজেক্টস উইদাউট কনভার্সন অরিজিনাল বাইটস অফ দ্য অবজেক্ট আমি রাইট করে ফেলবো। না না, একটা অবজেক্টের জন্য একটা ফাইল কেন হবে? একটা মডেল ক্লাসের জন্য একটা ফাইল হবে। সবগুলো অবজেক্ট ওই ফাইল আমি রাইট করতে থাকবো একটার পর একটা। সমস্যা কি? ডাটাবেজে যেভাবে আপনি অ্যাড করতে থাকেন। আর অ্যারে লিস্ট তো র্যাম, অ্যারে লিস্টের যে র্যামে যাই থাকুক না কেন, সেটা অ্যারে লিস্টে থাকুক বা একটা সিঙ্গেল অবজেক্ট হোক, একটা সিঙ্গেল অবজেক্ট আপনি নিউ করেন অথবা একটা অ্যারে লিস্টের মধ্যে 100টা অবজেক্ট নিউ করেন, whatever it is, you ultimately will write them into file. তাহলে আমার স্টুডেন্ট যদি একটা মডেল ক্লাস থাকে তাহলে আপনার একটা বাইনারি ফাইলের নাম হবে student.bin। তাহলে আপনার যদি 25টা মডেল ক্লাস থাকে কয়টা বাইনারি ফাইল হবে? না, এটা একটা কুইজের কোশ্চেন যদি হয় এটা লেস দেন ইকুয়াল টু 25, কারণ সবগুলো ক্লাস নন অ্যাবস্ট্রাক্ট নাও হতে পারে না, মডেল ক্লাস কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসও থাকতে পারে দুই একটা। অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো আপনি ইনস্ট্যান্সিয়েটই করতে পারবেন না, তাহলে ওটা বাইনারি ফাইল আসবে করতে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এই বাইনারি ফাইল এবং টেক্সট ফাইল এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো দেখবো। যাওয়ার আগে শুধু এটা দেখে যান যে আপনি যদি র বাইটস নিয়ে কাজ করেন, যেমন ধরেন আপনার অ্যাপসে একটা ইমেজ তৈরি করা যায় বা একটা মাইক্রোফোনের অডিও তৈরি করা যায়, তখন আপনি বা একটা পিডিএফ বানাবেন, তখন আপনি বাইট স্ট্রিম ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার স্ট্রিম ক্লাসের নাম হচ্ছে প্রিন্ট স্ট্রিমের জায়গায় ফাইল আউটপুট স্ট্রিম, আর ইনপুট স্ট্রিমের জায়গায় ফাইল ইনপুট স্ট্রিম। আপনি যদি টেক্সট ফাইল ক্রিয়েট করতে চান তাহলে রাইট করার জন্য স্ট্রিমের নাম হচ্ছে ফাইল রাইটার, রিড করার জন্য ফাইল রিডার, অথবা আমরা স্ক্যানারের সোর্স হিসাবে একটা ফাইলও দিতে পারি, ইট ইজ মোর কনভিনিয়েন্ট। আপনি যদি ইন্টিজার, ফ্লোট, ডাবল এই ধরনের ডাটাগুলো রাইট করতে চান তাহলে ডাটা স্ট্রিম, ডাটা আউটপুট স্ট্রিম হচ্ছে স্ট্রিম ক্লাস ডাটা ইন। আর আপনাদের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্ট স্ট্রিম, তাহলে আমি অবজেক্ট রাইট করার জন্য আমার যে স্ট্রিম ক্লাসটি ইউজ করতে হবে অবজেক্ট আউটপুট স্ট্রিম, আর অবজেক্ট রিড করার জন্য যে স্ট্রিম ক্লাসটি ইউজ করতে হবে অবজেক্ট ইনপুট স্ট্রিম। কিবোর্ড থেকে রিড করার জন্য আপনি ইউজ করেছেন ইনপুট স্ট্রিম, এখানে অবজেক্ট ইনপুট স্ট্রিম। মনিটরে আউটপুট পাঠানোর জন্য আপনি ইউজ করেছেন প্রিন্ট স্ট্রিম, এখানে অবজেক্ট আউটপুট স্ট্রিম। তাহলে অবজেক্ট আউটপুট স্ট্রিম ক্লাসের একটা মেথড আছে রাইট অবজেক্ট, ওটার প্যারামিটার আপনি অবজেক্ট পাঠিয়ে দিবেন, রাইট হয়ে যাবে উইদাউট কনভার্সন অফ দ্য বাইটস, অ্যাকচুয়াল বাইটস। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখবো। লাগবে না, আপনার প্রজেক্টের অ্যাপ্লিকেশন ডাটা কোথা থেকে আসবে? তাহলে তো এটা অ্যাপ্লিকেশন না, আপনার আইরাসের ডাটা আমি এখন অ্যাটেন্ডেন্স নিব কিসের ভিত্তিতে? আমার তো ডাটা লোড হয়
আমাকে যে দেখায় স্প্রেডশিটও তো একটা ফাইল, এক্সেল ফাইলও তো একটা ফাইল, তাহলে আপনি ফাইল ছাড়া কিভাবে করবেন? খালি র্যাম দিয়ে কাজ হবে নাকি? র্যাম তো হচ্ছে ইন দ্য মোমেন্ট, ইন দ্য মোমেন্ট তো আর অ্যাপ হবে না, অ্যাপের তো একটা অ্যাপ্লিকেশন ডাটা থাকবে।